প্রশ্ন থাকছে যে যেখানে দাঁড়িয়ে বিএসএফ নিজেদের প্রাণ হাতে করে প্রতি মুহূর্তে দেশের সুরক্ষা দেয়, দেশের মানুষের জন্য সুরক্ষা দেয়, তাদের নিয়ে প্রশ্ন করার মতো সাহস উদ্ধত্ত কি করে থাকতে পারে? প্রশ্ন থাকছে দেশের মানুষ হয়ে দেশ বিরোধী কাজ যারা করে তারা কি আদৌ রাজনীতিতে থাকার মতো জায়গায় রয়েছে, তাদের অধিকার রয়েছে? একদিকে এই প্রশ্ন থাকছে, অন্যদিকে প্রশ্ন থাকছে বাংলাদেশের ইঁদুরগুলো এই মুহূর্তে এত লাফালাফি করছে কেন, কি উদ্দেশ্য? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে দেবাশিস চৌধুরী, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। এরপরে আমার সঙ্গে আরো অতিথিরা থাকবেন। আমি প্রথমেই দেবাশিস চৌধুরীর কাছে যাব। দেবাশিস বাবু, প্রথম প্রশ্ন আপনাকে, বাংলাদেশের বিজিবি এই ছোট্ট ইঁদুর বাহিনী, এরা এসে হঠাৎ করে আমাদের বিএসএফকে বলবে যে তোমরা কাঁটাতারে বর্ডার দিতে, ফেন্সিং দিতে পারবে না বর্ডারে, এত বড় সাহস উদ্ধত্ত হয় কি করে? এরপরে কি পদক্ষেপ সেটা দ্বিতীয় কথা, এই উদ্ধত্ত হচ্ছে কি করে? দেখুন, এটা তো একটা আমি তো বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ইউনুস এই যে জিনিসটা, এটা সরকার না বেসরকার, এটার কোনো বৈধতা আমার কাছে নেই। উপদেষ্টা মণ্ডলী ইউনুস, এর কোনো বৈধতা আমার কাছে নেই। তো একটা অবৈধ একটা জিনিস যেটা আছে, এক তো এটা প্রমাণ হচ্ছে যে এই অবৈধ যেই জিনিসটা রয়েছে ইউনুস, সে পুরোপুরি ডেসপারেট হয়েছে। আপনার প্রতিবেদন ঠিকই বলছিল যে যেই দেশে এখন চাল ডাল তেল নুন নেই, যেই দেশ এমন একটা তার কনস্টিটিউশনাল ক্রাইসিস, কবে ইলেকশন করাবে ইউনুস সেটা বলতে পারছে না। ইউনুসের প্রথম কাজ, একমাত্র কাজ যদি আমি ধরেও নিই এর বৈধতা, যে ম্যান্ডেট ইউনুসের কাছে ছিল সেটা হচ্ছে ইলেকশন করানো। কেননা এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন এবং যেই আন্দোলনটা ছাত্র আন্দোলন প্রভৃতি যেটা হয়েছিল, তার একটা মূল স্তম্ভ ছিল, মূল কথা ছিল বাংলাদেশে যে বাংলাদেশের সরকার নির্বাচিত নয়, শেখ হাসিনা ইলেকশন রিগিং করেছে। বাংলাদেশে ইলেকশন হয়নি অনেক বছর, 10 বছর 12 বছর 15। এটা একটা অ্যালিগেশন ছিল, এই অভিযোগের উপরে এত বড় আন্দোলন হলো। সেই জন্য একমাত্র কাজ ছিল মোহাম্মদ ইউনুসের, সেটা হচ্ছে বাংলাদেশে ইলেকশন করানো। কারণ ওটাই ওদের মূল বক্তব্য ছিল আন্দোলন। কিছুতেই করাতে চাইছে না, ওটাই সে করতে পারছেন না, উনি সেটাই করতে পারছেন না, মনে হয় করাতে চাইছেন না। এবং এদিক ওইদিক ডান দিক বাদিক ঘুরে চলেছেন। একবার কলকাতা দখল করছেন, একবার বর্ডারে অশান্তি করছেন, একবার ভারতকে হুমকি দিচ্ছেন, পাকিস্তানের সঙ্গে সেই কি খাওয়া দাওয়া বিরিয়ানি শুরু হয়ে গেছে, প্রেম শুরু হয়ে গেছে। মানে ওনার যে কাজটা সেটা না করে উনি অন্যান্য কাজ করছেন, অর্থাৎ উনি করাতে চাইছেন না। ওনার দেশের মধ্যে যে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি, এটা পরিষ্কার হচ্ছে। আমি বারবার বলছি, বাংলাদেশ পুরোপুরি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি। বর্ডারে এটা করছে কেন? চোখ ঘোরাতে। ওরা শুধু চোখ ঘোরাতে নয়, জামাতি জিহাদিদের যেরকম ভাবে যতটা ভাবে উস্কানি দেওয়া যায়। কেননা বাংলাদেশের যারা জামাতি ফোর্সেস আছে, যার একটা নিদর্শন আমরা খাগড়াগড় কালিয়াচকে পশ্চিমবঙ্গে দেখেছি। কালিয়াচকে যখন সমস্যা ঘটেছিল তখন আমরা জানি জামাতি জিহাদিরা বিরাটভাবে আক্রমণ করে, মব ভায়োলেন্স হয় এবং কালিয়াচক থানা ওরা পুড়িয়ে দেয়। ওদের ভায়োলেন্সের উদ্দেশ্য ছিল কালিয়াচকের থানা। কেন? কালিয়াচক থানার মধ্যে সমস্ত যত এই মাদক দ্রব্যের যত স্মাগলার আছে, নার্কোটিক্স যে স্মাগলিং, গাঁজা এবং চরস এবং আফিং এর যে স্মাগলিংটা হয়, সেই নথিগুলো কালিয়াচক থানায় ছিল। চোরাচালানকারী গাঁজা স্মাগলার এরা আসতে পারবে না, এটা হচ্ছে কথা। আমি একটা ছোট্ট জিনিস দেখাবো দেবাশিস বাবু। আমাদের দেশের এই পার থেকে কিছু মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশি যারা ধরা পড়েছিল, বাংলাদেশও কিছু মৎস্যজীবীদের ছেড়েছে, এই এক্সচেঞ্জ হয়েছে। কিন্তু ডিফারেন্সটা কি জানেন? দর্শকদের জানাই, আপনাকেও জানাই, ভারত যে মৎস্যজীবীদের ছেড়েছে তাদেরকে সম্মানের সঙ্গে, তাদেরকে তাদের সম্ভ্রমের সঙ্গে ছাড়া হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে যে হিন্দু মৎস্যজীবীরা এদেশে এসেছেন, তারা কি বর্ণনা করেছেন তাদের এক্সপিরিয়েন্সের কথা, শুনলে গায়ে কাঁটা দেয়। শুনুন। ছুট করে এদিক থেকে একটা কোচবাটের চার এখান থেকে গুলি মেরেছে, ওদেরকে ধরতে পারে না। তারপর এই পাশে কোচবাটটা ওদেরকে ধরে নিয়ে যায়, এটা একটু দূরে ছিল বলে এটা ধরতে পারেনি। এরা এসে ওদেরকে বেঁধে টেঁধে পিস বেঁধে টেঁধে রেখেছে, আর একে এমন ধাক্কা দিয়েছে 4-5 জন পড়ে গেছে, 5 জন পড়ে গেছে। তার বলতেছে বলে সেই একটা আমার ড্রাইভার পড়ে গেছে, ড্রাইভার আছে বলে এই শালারা, ওকে যদি আমরা খুঁজতে যাই তাহলে তো আরেকটা তোদের লেবি এসে, মানে ভারতের লেবি এসে আমাদেরকে ধরে নেবে, বলে আগে চল, আগে এদেরকে নিয়ে যাই। ওরা ওদেরকে নিয়ে চলে গেল, আর আমার স্বামীটাকে আর খুঁজে মানে আর বুঝলো না। তারাও বলেছে হাসিনাকে না ছাড়লে ওদেরকে এখান থেকে ছাড়া যাবে না, বলছে আর মারছে, বলছে আর অনেক নির্যাতন করেছে। এই বলে আমরা আর কি করব, আমাদের দেশ থেকেও কোনো বাইরের লোককে এলাও নেই।
আমাদের ম্যানেজার গেছে, তাকেও একটু দেখা করতে দিল না। তারপর আমাদের ম্যানেজার তখন লাস্টে দেশে চলে আসে। এখন আমি বর্ষার থেকে উঠি দাঁড়াতে আমার খুব কষ্ট হয়। এত মার মেরেছে আমার। হ্যাঁ, পিছনে এরব বেঁধে তারপর আমাদেরকে লাঠি দিয়ে প্রচুর মারা মেরেছে। আর তাদের কাছে অনেক অনুরোধ করেছি, আমাদের দেশ ছেড়ে যখন চলে যাই তখন আর আমার মন প্রাণ দিয়ে আমরা থাকতে পারছি না। বাংলাদেশ সরকারকে দায়ী করা যায়, কিন্তু আমরা অপরাধ করেছি, ঠিক আছে, আমাদের ধরে নিয়ে আমাদের হয়তো 2-3 মাস হয়তো জেল করবো, কিন্তু আমাদের তো মেরে ফেলা, তো আমরা আমাদের যেরকম ধরো একটা চোর ধরলাম, ডাকাত ধরলাম, আমরা তার ছায়া দিতে পারি, তাকে মেরে ফেলার অধিকার আমাদের নেই। কিন্তু ওইটাই যে আজকে মেরে ফেলবো, এর জন্য আমরা বলবো বাংলাদেশ সরকার দায়ী। এটা তো ওনার ইচ্ছা করেই লোকটা মারলো। কেন দিদি সিলিন্ডার করেছে, বেঁধেছে, কোমরে দড়ি বেঁধে ধরে রেখেছে, আর যখন ধাক্কা মেরে যখন ফেলে দিয়েছে, যখন বলেছে যে লোকটাকে তুলবে, লোকটাকে যখন তুললো না, তো এটা কাদের দায়ী বলবো? আমার বলবো বাংলাদেশ সরকারের দায়ী বলবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুকান্ত ঘোষ অধ্যাপক। সুকান্ত বাবু, বাংলাদেশের অনেক সময় এটা হয়ে থাকে, ওয়াটার যে সীমানা রয়েছে, জলের ওপর যে সীমানা রয়েছে, সেই সীমানা অনেক সময় ওয়াটার এরিয়া ক্রস করে মৎস্যজীবীরা ভুল করে চলে যান, তারা ধরা পড়েন, এক্সচেঞ্জ হয়েছে, আমরাও তাদের মৎস্যজীবীদের ছেড়েছি, তারাও ছেড়েছেন। কিন্তু যেভাবে অকথ্যভাবে আমাদের মৎস্যজীবীদের ওপর অত্যাচার চলেছে, তারা হিন্দু বলে তারা বলছেন যে তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে ডিসক্রিমিনেট করা হয়েছে, একটা বর্বর, নির্লজ্জ, অসভ্য দেশ বাংলাদেশই পারে তা করতে, তা নয় কি? একদমই কিশোর হয়। দেখো, প্রথম তো জলসীমার যে নটিক্যাল মাইল, সেটা বাদ দিলে যে নিয়ম রয়েছে তা সকলেই জানি আমরা। এবার আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং সেই সম্পর্কের হাত ধরে কিন্তু শেখ মুজিবুর রহমানকে ইন্দিরা গান্ধী হেল্প করেছিল। এবং আজকে তারা সেই ইতিহাসকে ভুলে গিয়ে যেভাবে এই মৎস্যজীবী শুধু না, সীমান্ত অঞ্চলে যে ধরনের তথাকথিত পেট্রোলিং যুদ্ধের হাস্যকর যুদ্ধের চেষ্টা যেটা করছে, তাতে কিন্তু বাংলাদেশ আর যাই হোক না কেন পাকিস্তান থেকে সহায়তা পাওয়ার যে চেষ্টা ওরা ভাবছে, সেটা কিন্তু অনেক স্বপ্ন হতে পারে। কারণ এই যে মৎস্যজীবীদের বয়ানটা শুনতে পাচ্ছি, এর থেকে কিন্তু একটা প্রতিবেশী দেশের সুলভ আচরণ বাংলাদেশের সরকার করছে না। কারণ কিসব, আমি মনে করি বাংলাদেশের যে সরকার চলছে সেটা নাবালকদের হাতে একজন বয়স্ক বুড়ো মানুষকে পাপেট করে আর কিছু না, বাংলাদেশে কিরণক সরকার, এবং এটাকে তো সরকার বলা যায় না, তত্ত্বাবধায়ক সরকার। এবং যারা এর তোমার বিভিন্ন উপদেষ্টা রয়েছে, তাদের কথা শুনলেই তুমি বুঝতে পারবে এদের পরিপক্কতার কত অভাব রয়েছে। এরা বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে বিভিন্ন সময় চিকেন নেক তো ছেড়ে দাও, এগুলো নিয়ে তো বলছেই, দহিত বলেছেন। এবার এটা ঘটনা যেটা তুমি বললে মৎস্যজীবীদের, এই ঘটনা কিন্তু বারবার হয়। বিডিআর বিএসএফ এর যেমন ফ্ল্যাগ মিটিং হয়, সেখানে বহু ক্ষেত্রে এরকম কিন্তু সীমানা যারা পার হয়ে আসে, যদি দেখা যায় যদি নিরপরাধ অনেকেই আছে যারা সীমানার কাঁটাটা বোঝে না, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর মৎস্যজীবীদের ক্ষেত্রে বহু ক্ষেত্রে 2013, 14, 15, 16 বহু উদাহরণ আমরা দেখেছি যেখানে কিন্তু মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হয়েছে, যারা নিরপরাধ, যারা কোনোভাবে জলসীমা পার করেছে। কিন্তু যেটা করছে কিশলয়, এটা নির্লজ্জতার প্রকৃষ্ট উদাহরণ। কারণ এই প্রতিবেশী দেশ বোঝা উচিত ভারত একটা অনেক রেসপন্সিবল একটা বড় একটা প্রতিবেশী দেশ, কিন্তু যে ধরনের আচরণ এই ইউনিট সরকার করছে তা কিন্তু আর কিছুই নয়, এইটা মৌলবাদীদের, জামাতদের আশকারা।